আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের পর্বে আমরা দেখব অধিকরণ কারক। অধিকরণ কারক কাকে বলে, অধিকরণ কারক কত প্রকার এবং কি কি, এই অধিকরণ কারকের খুঁটিনাটি সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করব। ওকে, তো প্রথমে আমরা অধিকরণ কারককে চিনি যে অধিকরণ কারক কি হবে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনের সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। ওকে, সেই অধিকরণ কারক হচ্ছে টোটাল 3 প্রকার বন্ধুরা। কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কালাধিকরণ, একটা হচ্ছে ভাবাধিকরণ, আর একটা হচ্ছে আধারাধিকরণ। ওকে, সেই কালাধিকরণ, ভাবাধিকরণ এবং আধারাধিকরণ, এই 3 প্রকার কারক আমরা খুব সুন্দরভাবে আমরা আলোচনা করব এবং আমরা দেখলেই এই কারক নির্ণয় করতে পারবো এটা অধিকরণ কারকের কালাধিকরণ, ভাবাধিকরণ এবং আধারাধিকরণ পর্যায়ে পড়ে। দেখো, প্রথমে আমরা দেখব কালাধিকরণ। বন্ধুরা আমরা দেখব কালাধিকরণ। কালাধিকরণ বন্ধুরা অবশ্যই ভালো করে খেয়াল করো, এই কাল শব্দ দিয়ে আমরা মনে রাখবো সময়। কি মনে রাখবো বন্ধুরা? সময়। অর্থাৎ যে অধিকরণ কারকে সময়ের উল্লেখ থাকবে সেটা হবে কালাধিকরণ। বুঝতে পারছি? দেখো, যদি কোনো অধিকরণ কারকে, যে অধিকরণ কারকে সময় শব্দটার উল্লেখ থাকবে সেটা হবে কালাধিকরণের উদাহরণ। কিভাবে? দেখো, 9টার সময় স্কুল যাব। দেখো, এই 9টা এটা একটা সময়, এই সময়ের কথা উল্লেখ থাকলে অবশ্যই এটা হবে। আবার দেখো, শরতে শিশির পড়ে। এই শরতে একটা সময় বা কাল, এটা হচ্ছে একটা সময় বোঝার কারণে এই শরতে শিশির পড়ে, এখানে শরতে এই শব্দটা দিয়ে একটা সময় বোঝাইছে, এই কারণে এই শরতে একটা হচ্ছে কালাধিক উদাহরণ। এরপরে দেখো, সকালে পড়তে বসবো। সকালে পড়তে বস সকাল এই শব্দটা দ্বারা অবশ্যই সময় বুঝেছে, সময় বুঝলেই আমরা ওটাকে কালাধিকরণ কারকের উদাহরণ। ওকে, এটা হবে কালাধিকরণ অধিকরণ কারকের উদাহরণ। দেখো, 9টার সময় স্কুল যাব, এখানে 9টা একটা সময়, শরতে শিশির পরে এখানে শরতে একটা সময়, সকালে পড়তে বসবে এখানে সকালে একটা সময়। দেখছো, যদি সময়ের কথাটা উল্লেখ থাকে তাহলে ওটা হবে কালাধিকরণ কারকের উদাহরণ। ওকে, তো এখানে দেখো, এরপরে আমরা এবার দেখবো ভাবাধিকরণ কারক। ভাবাধিকরণ কারকে এখানে দেখো বন্ধুরা এবারে দেখবো ভাবাধিকরণ কারক। ভাবাধিকরণ কারক আমরা এভাবে মনে রাখবো, যদি একটা ক্রিয়া কারণে আর একটা ক্রিয়া সংঘটিত হয় সেটা হবে ভাবাধিকরণ কারক। কিভাবে? দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। তুমি দেখো, এই যে সূর্যোদয়ের কারণে অন্ধকার কিন্তু দূরীভূত হয়, তার মানে একটা ক্রিয়ার কারণে আর একটা ক্রিয়া সংঘটিত হলে সেটা হবে ভাবাধিকরণ কারকের উদাহরণ। আরো দেখো, কান্নায় শোক মন্দীভূত হয়। বা কান্নায় শোক দ্রবীভূত হয়। এখানে দেখো, কান্নায় শোক দ্রবীভূত হয় বা মন্দীভূত হয়। এখানে দেখো, একটা ক্রিয়ার কারণে আর একটা ক্রিয়া সংঘটিত হলে সেটা হবে ভাবাধিকরণ কারকের উদাহরণ। দেখো, আর একটা দেখো, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। আরেকটা দেখো, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। দেখো, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। এই দেখো, একটা ক্রিয়ার কারণে আর একটা ক্রিয়া সংঘটিত যখনই দেখবো সেটা হবে অবশ্যই ভাবাধিকরণ কারকের উদাহরণ। ওকে, এবার আমরা দেখবো আধারাধিকরণ কারক। ওকে, আধারাধিকরণ বন্ধুরা আমরা এটা লিখবো হচ্ছে, আধার শব্দটা দিয়ে মনে রাখবো হচ্ছে নির্দিষ্ট স্থান। বন্ধুরা, আধারাধিকরণে আধার দিয়ে মনে রাখবো হচ্ছে নির্দিষ্ট কোনো স্থান, অর্থাৎ যে অধিকরণ কারকের মধ্যে নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ থাকবে সেটা হবে আধারাধিকরণ কারক। ওকে, আধারাধিকরণ কারক হচ্ছে টোটালি 3 প্রকার। 3 প্রকার হচ্ছে, একটা এদিকে লিখি, একটা হচ্ছে ঐকদেশিক, আর একটা হচ্ছে অভিব্যাপক, আর একটা হচ্ছে বৈষয়িক। দেখো বন্ধুরা, এই আধারাধিকরণ কারকে 3 প্রকারের মধ্যে আমরা প্রথমে ঐকদেশিক এবং অভিব্যাপক এই কারক দুইটা একসাথে শিখবো। কিভাবে? দেখো, আমি এক সাইডে লিখলাম ঐকদেশিক আর এক সাইডে লিখলাম
অভিব্যাপক। ওকে, ঐকদেশিক যে আধারিতকরণ কারকটা হবে যে নির্দিষ্ট স্থানে কোনো এক জায়গায়, ঐক শব্দটা দিয়ে মনে রাখবো এক জায়গায়, ঐক শব্দের এক শব্দ দিয়ে মনে রাখবো এক জায়গায়, মানে কোনো এক জায়গায়। আর অভিব্যাপক, এই ব্যাপক শব্দটা দিয়ে মনে রাখবো, এই ব্যাপক শব্দটা দিয়ে মনে রাখবো আমরা সব জায়গায়, ব্যাপক দিয়ে মনে রাখবো হচ্ছে সব জায়গায়। দেখো বন্ধুরা, ঐকদেশিক কারকের মানে আধারিতকরণের ঐকদেশিক কারকটা হচ্ছে, ঐকদেশিক কারকের যে ক্রিয়া সংঘটিত হবে বিশাল কোনো জায়গার একটি মাত্র জায়গায় যদি ক্রিয়া সংঘটিত হয় সেটা হবে ঐকদেশিক। আর অভিব্যাপক হচ্ছে বিশাল কোনো জায়গায়, সব জায়গা জুড়ে যদি কোনো ক্রিয়া সংঘটিত হয় সেটা হবে অভিব্যাপক। কিভাবে দেখো, পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে পুকুরে একটা বিশাল কোনো জায়গায় মাছ, কোনো এক জায়গায় কিন্তু মাছ আছে। সব পুকুরের সব জায়গায় কিন্তু মাছ কথাটা বলা হয়নি, যে পুকুরে মাছ আছে, বিশাল এক পুকুর, সে পুকুরের মধ্যে একটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে যে এক জায়গায় মাছ আছে, যে পুকুরে মাছ আছে। এরপরে দেখো, পুকুরে পানি আছে, পুকুরে পানি আছে। দেখছো, এই যে পুকুরে শব্দটা, এখানে যে পানি আছে, এই পানি, এই যে নির্দিষ্ট স্থানে পানি যে আছে সেখানে পুরো জায়গাটা জুড়ে অবস্থান করতেছে, এই কারণে এটা অভিব্যাপক, মানে ব্যাপক অবস্থায় আছে, সেটা আমরা এই ব্যাপক দিয়ে মনে রাখবো। এটা পুকুরের সব জায়গায় আছে, পুকুরের যে পানি সব জায়গায় অবস্থান করতেছে, এই কারণে এটা হচ্ছে অভিব্যাপক কারকের উদাহরণ। ওকে, এরপর দেখো, সমুদ্রে তিমি আছে, সমুদ্রে তিমি আছে, বিশাল সমুদ্রের মধ্যে তিমি কিন্তু একটা জায়গায় আছে, তাই না? তো বিশাল জায়গার মধ্যে কোনো একটা বস্তু যে এক জায়গায় আছে, বিশাল জায়গার মধ্যে কোনো এক জায়গায় ক্রিয়াটা সংঘটিত হয়ে গেছে, সেটা হচ্ছে কি ঐকদেশিক কারক, ঐকদেশিক আধারিতকরণ। আর একটা দেখো, সমুদ্রে লবণ আছে, লবণ। দেখো বন্ধুরা, এই যে সমুদ্রে লবণ কিন্তু এটা ব্যাপক আকার, এখানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করতেছে, এটা হচ্ছে কি বলতো, লবণ। এটা হচ্ছে যদি ব্যাপক কোন অবস্থানে থাকে সেটা হচ্ছে অভিব্যাপক। ওকে, আর বিশাল কোন জায়গায় অবস্থান করে যদি, সেটা হচ্ছে কি হবে, ঐকদেশ। ওকে, আর একটা জিনিস দেখো, আকাশে চাঁদ আছে, আকাশে চাঁদ আছে। তুমি একটা জিনিস দেখতেছো, আকাশ এটা বিশাল একটা জায়গা, সেই বিশাল জায়গা জুড়ে কোনো এক জায়গায় কিন্তু চাঁদ আছে, এটা হচ্ছে ঐকদেশ। ওকে, তারপর দেখো, আকাশে তারা আছে, বিশাল জায়গার মধ্যে কোনো এক জায়গায় তারা থাকলে এটা হবে অবশ্যই ঐকদেশিক কারণে ঐকদেশিক আধারিতকরণ। নিশ্চয়ই বন্ধুরা বুঝছো যে ঐকদেশিক এবং অভিভাবক কারক কিভাবে চেনা যায়। এবার আমরা দেখব বৈষয়িক, বৈষয়িক আধারিতকরণ। আমরা এবার যে বৈষয়িক আধারিতকরণ কারকটা হবে বন্ধুরা, যে পার্টিকুলারলি কোনো সাবজেক্টকে যদি কখনো উল্লেখ থাকে, মানে পার্টিকুলারলি কোনো সাবজেক্টের কথা যদি কখনো যে কারকটাতে উল্লেখ থাকবে সেটা হবে বৈষয়িক আধারিতকরণ কারক। কিভাবে দেখো, সে অঙ্কে কাঁচা। দেখো বন্ধুরা, এখানে অঙ্ক পার্টিকুলারলি কোনো সাবজেক্টকে যদি উল্লেখ করা থাকে সেটা হবে বৈষয়িক আধারিতকরণ কারকের উদাহরণ। সে বাংলায় পণ্ডিত, পণ্ডিত এটা হচ্ছে বৈষয়িক আধারিতকরণ কারকের উদাহরণ। শুভা ব্যাকরণে, ব্যাকরণে ভালো। দেখো, আমি এখানে লিখেছি শুভা ব্যাকরণে ভালো। দেখো, এখানে পার্টিকুলারলি কোনো একটা সাবজেক্ট বা টপিকসকে এখানে বোঝানোর কারণে এই যে এটা হচ্ছে বৈষয়িক আধারিতকরণের উদাহরণ। তাহলে বন্ধুরা আমরা শিখলাম কি, যে অধিকরণ কারক হচ্ছে যে ক্রিয়া সম্পাদনের সময় এবং কাল যদি উল্লেখ থাকে, সময়, কাল বা আধার আমরা যদি উল্লেখ থাকে সেটা বলবো অধিকরণ কারকের উদাহরণ। অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার: কালাধিকরণ, ভাবাধিকরণ এবং আধারাধিকরণ কারক। ওকে, এখানে কালাধিকরণ বলছিলাম আমরা কি, অর্থাৎ নির্দিষ্ট কাল বা সময়ে যদি উল্লেখ থাকে সেটা হবে কালাধিকরণ, যেমন 9টার সময় স্কুলে যাব, সকালে পড়তে বসবো। এরপর হচ্ছে ভাবাধিকরণ, হচ্ছে একটা ক্রিয়ার কারণে যদি আরেকটা ক্রিয়া সংঘটিত হয় সেটা হবে ভাবাধিকরণ, যেমন সূর্যোদয়ে অন্ধকার দ্রবীভূত হয়। ওকে, এরপরে আধারিতকরণ। আধারিতকরণকে আমরা তিন ভাগে ভাগ করেছি, একটা ঐকদেশিক, একটা অভিভাবক এবং একটা বৈষয়িক। ঐকদেশিক যেটা বিশাল কোনো জায়গার কোনো এক জায়গায় ক্রিয়া সংঘটিত হলে সেটা হবে ঐকদেশিক। আর ভাবাধিকরণ হবে যেমন, অর্থাৎ পুকুরে মাছ আছে, আকাশে চাঁদ আছে, যেমন। দেখো, অভিব্যাপক হচ্ছে বিশাল কোনো জায়গায়, সমস্ত জায়গায় যদি অবস্থান করলে যে ক্রিয়া সংঘটিত হবে সেটা হচ্ছে অভিব্যাপক, যেমন পুকুরে পানি আছে,
পুকুরে বা সমুদ্রে কি জল আছে, সমুদ্রে লবণ আছে, এটা হচ্ছে অভিভাবক আধারিতকরণ উদাহরণ। আর একটা বৈষয়িক যেটা ছিল যে অধিকরণ কারকে পার্টিকুলারলি কোনো সাবজেক্টের কথা উল্লেখ থাকবে, সেটা হবে বৈষয়িক। যেমন রহিম অঙ্কে পাকা, করিম অঙ্কে কাঁচা, করিম বাংলায় পণ্ডিত, ঠিক আছে, অনুপম ব্যাকরণে ভালো, শুভা ম্যাথমেটিক্স বা গণিতে দক্ষ। এই জিনিসগুলো অবশ্যই বৈষয়িক আধারিতকরণ কারকের উদাহরণ। নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ, এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে প্রত্যেককে।